তারেক রহমান দেশে ফিরছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে। প্রস্তুত হচ্ছে গুলশান এভিনিউয়ের বাড়ি। জুলাই সনদ বাস্তবায়ন সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় সরকার, বলছে এনসিপি। গণভোট প্যাকেজ স্পষ্ট নয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও প্রধান নির্বাহীর দ্বন্দ্ব চরমে। তদন্তে কমিটি গঠন মন্ত্রণালয়ে। আগামী 17 ডিসেম্বর অনুষ্ঠিত হবে সাকসু নির্বাচন। প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের রাতেই বিক্ষোভ। চীনের ক্যান্টন ফেয়ারে স্বাস্থ্য খাতে এআই প্রযুক্তি নজর কেড়েছে। বাংলাদেশি পণ্যের ব্র্যান্ডিংয়ের সুযোগ দেখছে ব্যবসায়ীরা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় ফিরে মায়ের বাড়ির পাশের বাড়িতেই থাকবেন তিনি। তারেক রহমান থাকার জন্য প্রস্তুত করা হচ্ছে গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়িটি। বাড়ির ভেতর এবং বাইরে নতুন রং করা সহ সংস্কার কাজ চলছে। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সময় তো চলে এসছে, মনে হয় ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব। রাজধানীর গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়িতে উঠবেন তারেক রহমান। মা খালেদা জিয়ার বাড়ির পাশেই থাকবেন ছেলে তারেক রহমান। বাড়ির ভেতরে বাইরে চলছে সংস্কার কাজ। সীমানা প্রাচীরে কাঁটাতারের বেষ্টনী, ধোয়া মোছা রং করা সহ বাসযোগ্য করে তোলা হচ্ছে বাড়িটি। যে এই বাড়িটিতে একটি বিদেশি ফার্ম ভাড়া ছিল, মোটামুটি 6 মাস আগে তারা ছেড়ে দিয়েছে। তারপরে কিন্তু এটা নতুন করে রিডেকোরেট করা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে এই বাড়িতে উঠতে পারেন এবং সেই লক্ষণেই বাড়িটাকে পুনর যে নির্মাণ বা সংস্কার করা হয়েছে। 1.5 বিঘা জায়গায় নির্মিত বাড়িটি বিচারপতি আব্দুস সাত্তার সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ দেয়া হয়। সম্প্রতি তারেক রহমানের নামে বাড়ির নাম জারি হয়। 3 বেড, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুল সহ আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে বাড়িটিতে। সিসিটিভি ক্যামেরা স্থাপন ছাড়াও প্রধান ফটকের পাশেই তৈরি হয়েছে চেকপোস্ট। সেই বাড়িটার মিউটেশন করে এটা ঠিক মতো করে পৌঁছে দেওয়া হয়েছে বেগম জিয়ার হাতে। যে এই বাড়িটিতে জনাব তারেক রহমান সহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি থাকবেন। যখনই সময় হবে, উনি নিজে মুখে বলছেন যে হি উইল লিড দ্য ইলেকশন, এবং তাকে ইলেকশন লিড করতে হলে তফসিল ঘোষণা হলে তাকে তো আসতেই হবে। তারেক রহমানের বাসভবনের পাশাপাশি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েও নতুন করে প্রস্তুত করা হচ্ছে। দেশে ফিরে মায়ের রাজনৈতিক কার্যালয়ে বসেই দল পরিচালনা করবেন তারেক রহমান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত সরকার রাজনৈতিক দলগুলোর ওপর চাপিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শুক্রবার সন্ধ্যায় বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে ব্রিফিংয়ে আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সব দলকে খুশি করতে গিয়ে সরকার জনগণকে পাশ কাটিয়েছে। বলেন, গণভোটের প্যাকেজেও অস্পষ্টতা রয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দিচ্ছে সরকার। সনদের অনেক জায়গায় অস্পষ্টতা রয়েছে বলেও দাবি করেন দলটির সদস্য সচিব। আমরা সরকারের কাছে দাবি জানাই যে সরকার অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সঠিক ব্যাখ্যা প্রদান করবে এবং একই সাথে যে বিষয়গুলোতে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে সেই অস্পষ্টতাগুলো দূরীকরণ করবে এবং এর মধ্য দিয়ে জুলাই সনদের কে নিয়ে যে সংকটের তৈরি হয়েছে সেই সংকট নিরসনে সরকার উদ্যোগ গ্রহণ করবে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, অন্তর্বর্তী সরকার 72-এর সংবিধানের পথে হাঁটছে। সব দলকে খুশি করতে গিয়ে জনগণকে পাশ কাটিয়ে গেছে বলেও মন্তব্য তার। সরকার কয়েকজন উপদেষ্টাকে পাশে বসিয়ে, যেখানে বিএনপি এবং জামায়াতের উপদেষ্টা রয়েছে, তাদের কথা মতো
সরকার জনগণকে পাশ কাটিয়ে 72-এর সংবিধানের পথে হাঁটা শুরু করেছে। এই জন্য সরকার যখন ওই পথে হাঁটবে, আমরা সরকারকে ওই পথে হাঁটার জন্য আহ্বান জানাচ্ছি। এনসিপির এই নেতা বলেন, গণভোটের প্যাকেজেও অস্পষ্টতা রয়েছে, সরকারকে এসব স্পষ্ট করতে হবে। এরপর জুলাই সনদে সই করবে এনসিপি। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জবরদস্তিমূলক আদেশে সংবিধান সংস্কার চায় না বিএনপি, জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, নারীকে ঘরের ভেতরে রাখতে 5 কর্মঘণ্টার পরিকল্পনা করছে একটি রাজনৈতিক দল। শুক্রবার শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তারা। নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে শুক্রবার রাজধানীর শাহবাগে এক সভা ও মনোমিছিলের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের উন্নতি চাইলে নারীদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের কর্মসংস্থান কমে যাবে। রাষ্ট্র নির্মাণ করতে চাই। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমেদ বলেন, জোরপূর্বক আদেশে সংবিধান সংস্কার চায় না বিএনপি। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেয়া, জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেওয়া হয়, সেটা জনগণ বিবেচনা করবে। নারীদের ঘরে রাখতেই 5 কর্মঘণ্টার পরিকল্পনা করছে একটি রাজনৈতিক দল। আজকে নারী সমাজকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন, তারা নারীদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সভা শেষে একটি মৌনমিছিল শাহবাগ মোড় থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্তমান সরকার আর নিরপেক্ষ নয়, প্রধান উপদেষ্টার ভাষণে বিশেষ দলের প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনের আগে গণভোট ও 3 উপদেষ্টার পদত্যাগ চায় 8 দল। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। রাজপথে কর্মসূচি নিয়ে মাঠে বিএনপি, জামায়াত ইসলামী সহ শীর্ষ রাজনৈতিক দলগুলো। একদিকে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত, অন্যদিকে দ্রুত এগিয়ে আসছে নির্বাচনের সময়। এই পরিস্থিতিতে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানাতে যৌথ সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী সহ আন্দোলনরত 8 দল। অনাস্থা প্রকাশ করে বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে। জামায়াতের নায়েবে আমির বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন একটি ফাঁদ। এ বিষয়ে একমত নয় জামায়াত সহ 8 দল। নির্বাচনের আগেই গণভোটের দাবি জানিয়েছেন তারা। আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত নির্বাচনের আয়ের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি হচ্ছে। সরকারের আচরণ আমাদেরকে এই কথা বিশ্বাস করতে বাধ্য করছে যে এই সরকারের অধীনেও কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে 3 জন উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটার পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। 2, কমপক্ষে 3 জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। এছাড়াও প্রশাসনের রদবদল ও নিরপেক্ষ লোকজন নিয়োগের আহ্বান জানানো হয়। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব, তাই এই সরকার ভেঙে তদারকি সরকার গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে এই দাবি জানান দলটির বক্তারা। এ সময় মেহনতি মানুষের মুক্তির জন্য বামপন্থীদের নিয়ে যুক্তফ্রন্ট গঠনের ডাক দেন নেতারা।
বামপন্থী গণতান্ত্রিক সরকার গঠনের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির জাতীয় সমাবেশে জড়ো হন নানা প্রান্তের নেতাকর্মীরা। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারিয়েছে, তাই নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন করতে হবে। নির্বাচিত পার্লামেন্ট যখন সংবিধান সংস্কার করবে, আমরা একমত হলে প্রয়োজনে গণভোট করব। এখন অপ্রয়োজনীয় কথা বলে সময় ক্ষেপণ করবেন না। আর পরিষ্কার করে বলি, নির্বাচন হইতে হবে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার অধীনে। বক্তারা বলেন, ২৪-এর অভ্যুত্থানের চেতনাকে নষ্ট করা হচ্ছে, স্বাধীনতা বিরোধী শক্তিরা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। অবিলম্বে জামাতে ইসলামকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ৭১ সালে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সেই দলের কোনো অধিকার নাই বাংলাদেশে রাজনীতি করার, বাংলাদেশে নির্বাচন করার। গণতন্ত্রের পথ বন্ধের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বক্তারা বামধারার রাজনীতির বিকল্প গড়ে তোলার আহ্বান জানান। বামপন্থী প্রগতিশীল দেশপ্রেমিক সৎ দল, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নাগরিক, ব্যক্তি সবাইকে নিয়ে এরকম একটা রংধনু কোয়ালিশন করে তুলতে হবে। এবারকার যে যুক্ত ফ্রন্ট হওয়া দরকার সেটা হলো বিপ্লবীদের যুক্ত ফ্রন্ট, বুর্জোয়াদের সঙ্গে নয়। সমস্ত শক্তি যারা বামপন্থী আছেন, এবং সেক্ষেত্রে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। প্রার্থীদের জামানত ১০,০০০ টাকা করার দাবিতে ১৮ নভেম্বর নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করে সিপিবি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তি নির্ধারণ করবে গণভোট কেমন হবে, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপায় কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি ৭২-এর সংবিধান এনেছিল, ৯০-এর বিজয়ী শক্তি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনে। তেমনি জুলাই গণ অভ্যুত্থানের বিজয় শক্তি নির্ধারণ করবে আগামীর গণভোট কেমন হবে। তাদের শক্তিই ভবিষ্যৎ বাংলাদেশের গতিপথ ঠিক করবে। গণহত্যার মামলার রায় ঘিরে আওয়ামী লীগের নৈরাজ্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী আইনগতভাবেই মোকাবেলা করবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। ৯০-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শক্তি যেমন নির্ধারণ করেছিলেন অন্তর্বর্তী সরকার কেমন হবে, ২৪-এর গণ অভ্যুত্থানের বিজয় শক্তি যেভাবে গণভোট নির্ধারণ করবেন, গণভোট সেভাবেই হবে। সেটাই বৈধ, সেটাই আইন, সেটাই বাংলাদেশের মানুষের আগামী দিন পথ দেখানোর পাথেয়। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আমাদের বিশেষ আয়োজন গণতন্ত্রের যাত্রা। আগামী নির্বাচনে অত্যাধুনিক প্রযুক্তির পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে ভোট দেবেন কারাবন্দীরা। এবার আগাম অনলাইন নিবন্ধনের ব্যবস্থা থাকায় বেশি সংখ্যক কারাবন্দীকে ভোটের আওতায় আনা যাবে ধারণা কারা অধিদপ্তরের। তবে ৭৫% বন্দী বিচারাধীন থাকায় পোস্টাল ভোটিং কার্যকর করার চ্যালেঞ্জ মনে করছে অধিদপ্তর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইটি সাপোর্টেড বা অত্যাধুনিক প্রযুক্তির পোস্টাল ভোটিং প্রক্রিয়ার অংশ হিসেবে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপ চালু হবে ১৮ নভেম্বর। প্রবাসী, সরকারি কর্মকর্তা কর্মচারী, পোলিং অফিসার এবং কারাগারে থাকা ভোটাররা এই পদ্ধতিতে ভোট দিতে পারবেন। এনআইডিধারী যে কোনো কারাবন্দী দিতে পারবেন ভোট। বর্তমানে ৬৮টি কারাগারে প্রায় ৮৩,০০০ বন্দী রয়েছেন। তাদের মধ্যে ৬০ থেকে ৭০% এনআইডি আছে। ইসি সচিব জানান, অতীতে পদ্ধতিগত ত্রুটির কারণে পোস্টাল ব্যালট কার্যকর হয়নি। কারা কর্তৃপক্ষের মাধ্যমে যারা আইনি হেফাজতে আছেন তারা নিবন্ধন করবেন, তাদের নামে রেসপেক্টিভ ডেস্টিনেশনে যে কারাবন্দী যেখানে আছেন সেই কারাগারে তাদের ব্যালট পেপারটা যাবে, তারপরে তারা করবেন। এখন অতীতে পদ্ধতিগত কিছু লিমিটেশনের কারণে এই জিনিসগুলো, এই পোস্টাল ব্যালটটা কার্যকর হয়নি। কারা অধিদপ্তরের ধারণা ৫০ থেকে ৬০% বন্দীর ভোট নিশ্চিত করা সম্ভব। তবে পোস্টাল ভোটিংয়ে নিবন্ধনের পর কেউ জামিন পেলে তার ভোট দেওয়ার সুযোগ থাকবে না। বিচারাধীন বন্দীরা প্রতিদিন মুভ করছে, আজকে নতুন আসছে, কালকে নতুন যাচ্ছে, এই চলমান প্রক্রিয়ার মধ্যেই তারা আছে। তো ভোটের দিনে কতজন থাকবে বা কারা থাকবে এই বিষয়টা একটা
আপনার হলো অনেকেই চিন্তা করবে যে আমি হয়তো কারাগারের বাইরে গিয়ে ভোট দেব। অনিয়মের ঝুঁকি কমাতে পোস্টাল ভোটিংয়ের নিরাপত্তা নিশ্চিতে ইসির প্রতি আহ্বান বিশেষজ্ঞদের। ভোটের অধিকার এটাই হওয়া উচিত, মানে প্রতিটা কারাগারে কতজন আছে সেটার একটা জরিপ থাকা উচিত। সেই হিসাবে নির্বাচন কমিশন সেইভাবে ব্যালট পেপার পাঠাবে। তো সপ্তাহ একদিনে হবে না, তো শুরু হোক, একসময় যে শেষ হবে। রাজনৈতিক বাস্তবতা সহ নানা কারণে এবার বন্দীদের ভোটে অংশগ্রহণ বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ তাদের কার্যক্রম দেশের আইন অনুযায়ী স্থগিত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে সাক্ষাতে একথা জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকারের প্রতিশ্রুতির কথাও জানান। বলেন, নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এবারে নির্বাচন অংশগ্রহণমূলক হবে, ভোটারদের সংখ্যাও বাড়বে। কোটি কোটি যুবক প্রথমবার ভোট দেবেন, কারণ তারা 16 বছর দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসনের সময় 3টি ভোট দেওয়ার সুযোগ পায়নি। পরে দুই নেতা অবৈধ অভিবাসন মোকাবিলা, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট, বিমান ও সামুদ্রিক খাতের সহযোগিতা জোরদারে আলোচনা করেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে নিরাপত্তা সংক্রান্ত আঞ্চলিক সংলাপে অংশ নিতে আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে 19 নভেম্বর দিল্লি যাচ্ছেন তিনি। ভারত মহাসাগরে 5টি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলন 20 নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে 2 দিনের সফরে সেখানে যাচ্ছেন খলিলুর রহমান। ওই সম্মেলনে অংশ নিতে অক্টোবরের দ্বিতীয়ার্ধে খলিলুর রহমানকে আমন্ত্রণ জানান অজিত দোভাল। এবার কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 7ম সম্মেলনের স্বাগতিক দেশ ভারত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও প্রধান নির্বাহী শেখ তৌহিদুল ইসলামের দ্বন্দ্ব দিন দিন প্রকট হচ্ছে। প্রধান নির্বাহীকে কাজে যোগদানে বাধার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে মেয়রের পক্ষ থেকে প্রধান নির্বাহীকে বদলির প্রস্তাব করা হয়েছে মন্ত্রণালয়ে। দুজনের বিরোধ তদন্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠন করা হয়েছে কমিটি। চলতি বছরের এপ্রিল মাস থেকেই নানা ইস্যুতে দূরত্ব বেড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শেখ তৌহিদুল ইসলাম এবং মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের মধ্যে। সবশেষ দুটি প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্সে প্রায় 40 কোটি টাকা কমিয়ে রাজস্ব ফাঁকি দিতে সাহায্য করার অভিযোগ উঠেছে প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। এরই জেরে প্রায় 1.5 মাস প্রশিক্ষণ ছুটি শেষে প্রধান নির্বাহী 22 অক্টোবর অফিসে যোগ দিতে চাইলে বাধার মুখে পড়েন। উল্টো হোল্ডিং ট্যাক্স কাণ্ডে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। 51 কোটি টাকা ঘর সমাজার বিষয় ছিল, এখানে ওনার দায়িত্ব অবহেলার বিষয়টি রয়েছে, সেই বিষয়ে ওনার বক্তব্য জানার জন্য। তো এটা 15 কার্যদিবসের মধ্যে দেওয়া হয়েছিল, বাট উনি এখনো পর্যন্ত নোটিশটার জবাব দেননি আর কি। এর মধ্যে মেয়র ও প্রধান নির্বাহীর বিরোধ তদন্তে 2 সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। এদিকে প্রধান নির্বাহীকে বদলি করতে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন মেয়র। অফিসে উনি আসে কি না সেটা আমার ম্যাটার না, কিন্তু ম্যাটার হচ্ছে যে ধরেন উনি দুর্নীতি করছে, এটা তার আনসার করতে হবে। আমি দুর্নীতিবাজ কোন অফিসারের ব্যাপারে আমি ছাড় দেব না। দুর্নীতির অভিযোগ যদি কেউ বলে, এটাতে স্পেসিফিক ইউ হ্যাভ টু বি স্পেসিফিক চক্র কাজ করা সিটি কর্পোরেশন, এদের এই দুর্নীতির বাধা দেয় আসলে এই ধরনের অভিযোগগুলো পাল্টা উঠে আসছে। এদিকে দুজনের দ্বন্দ্বের জেরে গত 1 বছরে সিটি কর্পোরেশনের জন্য উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থাকলেও উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি। দ্রুত দুপক্ষের দ্বন্দ্ব নিরসন না হলে ভুগবে চট্টগ্রামবাসী, শঙ্কা সংশ্লিষ্টদের। যে দ্বন্দ্বটা, এটা কিন্তু শহরের যে সিটি কর্পোরেশনের নিয়মিত কার্যক্রম সেটা কিছুটা হলেও ব্যাহত হতে পারে। তো আমরা আশা করব এই দ্বন্দ্বের নিরসন হোক। আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে গেল বছরের অক্টোবরে নির্বাচনী ট্রাইব্যুনাল ডাক্তার শাহাদাতকে মেয়র হিসেবে ঘোষণা করেন। প্রজ্ঞাপন জারির পর পরের মাসে চট্টগ্রামের মেয়র হিসেবে শপথ নেন তিনি। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে 17 ডিসেম্বর। শুক্রবার রাত 9টার দিকে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সারওয়ার উদ্দিন চৌধুরী।
ভিসি জানান, সাকসু নির্বাচন পরিচালনায় 13 সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করবে কমিশন। পরে মনোনয়ন, যাচাই বাছাই, প্রচার, প্রতীক বরাদ্দ সহ সব নির্বাচনী কার্যক্রম শুরু হবে। এদিকে নির্বাচন পিছিয়ে দেওয়ার অভিযোগ তুলে ঘোষিত তারিখ প্রত্যাখ্যান করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রেজিস্ট্রার ভবনে উপাচার্য, উপ উপাচার্য, ট্রেজারার রেজিস্ট্রার ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। কোনো দিকে না গিয়ে কিভাবে ফেস্টিভ মোডে সাকসু ইলেকশনটা হতে পারে সেটা চিন্তা করে আমরা এই ডেটটা চিন্তা ভাবনা করেছি। এখন আমরা আশা করব সেক্ষেত্রে সকল পক্ষ এটা মেনে নেবে। এটা মানে এমন একটা অবস্থা যাতে দুই পক্ষ যাতে আসতে পারে সেজন্য একটা প্রচেষ্টা। শরীরের কোন জায়গায় ব্যথা সেটি নির্ণয় করা থেকে শুরু করে গোটা অপারেশনই করবে এআই রোবট। এমন সব উদ্ভাবনী পুরো বিশ্বের নজর কেড়েছে চীনের ক্যান্টন ফেয়ারে। চীনা পণ্য ছাড়া আন্তর্জাতিক পণ্য প্রদর্শনীর সুযোগও রয়েছে বিশ্বের অন্যতম বড় এই বাণিজ্য মেলায়। বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, দেশি পণ্যের বৈশ্বিক ব্র্যান্ডিং করতে দরকার সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ। ৬৮ বছর ধরে দক্ষিণ চীনের গুয়াংজু শহরে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য মেলা ক্যান্টন ফেয়ার। মেলা ঘিরে শহরটি হয়ে উঠছে বাংলাদেশি সহ বিদেশি ব্যবসায়ীদের অন্যতম গন্তব্য। ১৫.৫ লাখ বর্গমিটারের বিশাল এলাকা জুড়ে এবারের ১৩৮তম ক্যান্টন ফেয়ারে অংশ নেয় ৩২,০০০ প্রতিষ্ঠান। কৃষি থেকে শুরু করে নিত্যপণ্য, খেলাধুলার সরঞ্জাম, নির্মাণ সামগ্রী সবই আছে মেলায়। তবে সবার নজর কেড়েছে স্বাস্থ্য খাতে এআই নির্ভর প্রযুক্তি। অস্ত্রোপচার, আকুপাঞ্চার, ম্যাসাজ কিংবা হুইলচেয়ার, রোগীর প্রায় সব চাহিদার পণ্যই হাজির আধুনিক রূপে। এই মেলা আমাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনে দেয়। এত অত্যাধুনিক প্রযুক্তিগত পণ্যের দেখা মেলে যা আমাদের দেশে নেই। এখানে ভাষাগত কোনো জটিলতায় পড়তে হয়নি, কারণ মেলায় অনেক চীনা আছেন যারা ইংরেজি বোঝেন ও বলতে পারেন। এছাড়া দোভাষীর ব্যবস্থা রয়েছে। আয়োজকরা জানান, এবার মেলায় ছিলেন ১১০টি দেশ ও অঞ্চলের প্রায় ৩ লাখ ক্রেতা। চীনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের পণ্য প্রদর্শিত হয় আন্তর্জাতিক প্যাভিলিয়নগুলোতে। চীনের গুয়াংজু শহরে প্রতি বছর 2 বার এই ক্যান্টন ফেয়ারের আয়োজন করা হয়। আন্তর্জাতিক বাণিজ্যিক নেটওয়ার্কের এটি একটি অন্যতম মেলা বলছেন চীন সরকার। ক্রেতা হিসেবে বাংলাদেশিদের উপস্থিতি এখানে যতটা না দেখা গেছে, বিক্রেতা হিসেবে তাদের উপস্থিতি খুবই নগণ্য। মেলায় রয়েছে বাংলাদেশের একটি স্টলও। ব্যক্তি উদ্যোগে তুলে ধরেছেন পাট ও চামড়াজাত পণ্য। বায়ারদের তো মোস্টলি আমরা তো পাটের জুতা বানাই আর লেদার শুজও আমরা বানাই। সো হাফ অ্যান্ড হাফ দুই দিকে আপনার মোস্টলি ফিনিশ শুজে ওরা ইন্টারেস্ট। এখানে পুরো পৃথিবী থেকে লোকজন আসে, ব্যবসায়ী, টুরিস্ট সবাই আসে। তো এইটা যদি সরকার থেকে করা হয় তাহলে আমাদের দেশের প্রোডাক্টের ব্র্যান্ডিংটা হলো, এবং পাশাপাশি আমরা যারা চায়নাতে বসবাস করি এবং ব্যবসা করি, আমরা আমাদের প্রোডাক্টের চায়নাতে মার্কেট ক্রিয়েট করার একটা স্কোপ তৈরি করতে পারি। বাংলাদেশি উদ্যোক্তারা মনে করেন, সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ হলে এ মেলা থেকেই তৈরি হতে পারে দেশীয় পণ্যের নতুন বৈদেশিক সম্ভাবনা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গুয়াংজু, চীন। দেশের পুরো ব্যাংক খাতে 3 মাসে মূলধন পর্যাপ্ততা বা ক্যাপিটাল এডুকেসি কমেছে প্রায় 2.5%। চলতি বছরের জুন প্রান্তিক শেষে দেশের ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা রয়েছে 4.5%, যদিও ন্যূনতম থাকার কথা 10%। বাংলাদেশ ব্যাংকের ওয়াটারলি ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট রিপোর্ট জুন প্রান্তিকের হিসেবে এই তথ্য উঠে এসেছে। ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টের গত এপ্রিল-জুন প্রান্তিকের তথ্য বলছে দেশের ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা কমেছে। 24টি ব্যাংক মূলধন ঘাটতিতে রয়েছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্যাংক খাতে মূলধন পর্যাপ্ততা ছিল 6.74%। জুন প্রান্তিকে যা প্রায় 2.5% কমে দাঁড়িয়েছে 4.5%। যদিও ব্যাংকগুলোতে ঝুঁকিভিত্তিক সম্পদের ন্যূনতম 10% মূলধন রাখতে হয়। বেঞ্চমার্ক আছে, অর্থাৎ থ্রেশহোল্ড লেভেল যেটা আছে 10%, সেটা আমরা অর্জন করতে পারিনি কিছু ব্যাংকের জন্য। কিন্তু ওভারঅল যদি আমরা ব্যাংকিং সিস্টেমে আমরা দেখি তাহলে 61টা ব্যাংকের মধ্যে আমরা দেখি যে 39টা ব্যাংকেই যে নির্দিষ্ট যে বেঞ্চমার্ক সেটা অ্যাটেন্ড করতে পেরেছে।
সর্বশেষ হিসেবে খেলাপি ঋণের অঙ্ক ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর বিপরীতে চাহিদা মতো নিরাপত্তা সঞ্চিতি রাখতে পারছে না ব্যাংকগুলো। প্রতিবেদনে আরও দেখা যায় দেশের ব্যাংক খাত বর্তমানে মাঝারি আকারের ঝুঁকিতে রয়েছে। যদি আমরা দেখি যে কোনো ব্যাংকের যে টপ 2 বরোয়ার যদি ডিফল্ট করে যায় তাহলে ব্যাংকগুলো কি অবস্থা দাঁড়াবে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে যদি টপ 2 বরোয়ার ডিফল্ট করে তাহলে ব্যাংকগুলো একটু ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে। একটা ব্যাংকের ক্যাপিটাল সাপোর্ট না থাকলে তো সে লেন্ডিংও করতে পারে না। এই যে প্রত্যেকটা ব্যাংক হাজার হাজার কোটি টাকা লেন্ডিং করে বসে আছে, আমি তো দেখি কারোর কোনো ক্যাপিটাল সাপোর্ট, ক্যাপিটাল শর্টফল, তাই না? অথচ লেন্ডিং করতেছে সমানে। আর বাংলাদেশ ব্যাংক বা এগুলো কিভাবে পারমিশন দেয়? কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি দাঁড়িয়েছে জনতা ব্যাংকের। জুন শেষে এই ব্যাংকের মূলধন ঘাটতি 17,025 কোটি টাকা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 5 বছর আগে নির্মাণ হলেও এখনও চালু হয়নি সিরাজগঞ্জে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট। জনবল সংকট সহ নানা কারণে তা চালু করা যাচ্ছে না বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। এতে 23 কোটি টাকার প্রকল্প অলস পড়ে আছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবন্ধীদের সুরক্ষা ও স্বাস্থ্যসেবা এবং পরিবার কল্যাণ পরিদর্শিকাদের 22 ধরনের প্রশিক্ষণে সিরাজগঞ্জের কাজীপুরে প্রকল্পের কাজ শুরু হয় 2017 সালে। 23 কোটি টাকার এ প্রকল্পে 2021 সালে প্রশাসনিক ভবন ও হোস্টেল সহ 4টি বহুতল ভবন নির্মাণের কাজ শেষ হয়। এটা যদি চালু হতো, অনেকে প্রশিক্ষণ নিয়ে তারা কর্মজীবনে অনেকে ভালো সেবা দিতে পারত। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে পানি। এই পানিতে মাত্রা অতিরিক্ত আয়রন থাকার কারণে ব্যবহার সম্পূর্ণ অনুপযোগী। কর্মকর্তারা বলছেন জটিলতা কাটিয়ে প্রতিষ্ঠানটি চালু করতে নেওয়া হয়েছে উদ্যোগ। জনবল নিয়োগের জন্য নিয়োগ প্রক্রিয়া চালু আছে এবং কিছু জনবল অলরেডি এখানে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের চালু হলে যে আমাদের যত ইন সার্ভিস ট্রেনিং অর্থাৎ চাকরিকালীন যে প্রশিক্ষণগুলো এগুলো আমরা দিতে পারবো। প্রতিষ্ঠানটি চালু হলে বছরে কমপক্ষে 1000 নারী পুরুষ এ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবেন। পরিবার কল্যাণ পরিদর্শিকারা 18 মাসের প্রশিক্ষণ নিয়ে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি জন্ম নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে কাজ করতে পারবেন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কাজীপুর, সিরাজগঞ্জ। জনবল সংকট সহ নানা কারণে দেশে বিভিন্ন হাসপাতালে ব্যবহার না হওয়ায় দীর্ঘদিন পরে থেকে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। এ বিষয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা ও নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চুয়াডাঙ্গা থেকে আছেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গা হাসপাতালে জনবল সংকটে কী ধরনের সমস্যা হচ্ছে আর মেডিকেল যন্ত্রপাতির কী অবস্থা? চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জনবল সংকট দীর্ঘদিনের। 50 শয্যার এই হাসপাতালটি পরবর্তীতে 250 শয্যায় উপনীত হয় ধাপে ধাপে, কিন্তু লোকবল বাড়ানো হয়নি। 50 শয্যার লোকবল নিয়েই এখানকার হাসপাতালের কাজ চালাতে হচ্ছে, যে কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে রুগীদের এবং রুগীর স্বজনদের। স্থান সংকুলন হচ্ছে না। অনেক সময় আমরা দেখেছি রুগী বারান্দায় রেখে রুগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। বেড না পেয়ে অনেকে এই শীতের মধ্যেও মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন। আর একই কারণে যে অনেক যন্ত্রপাতি আছে যেগুলো পড়ে থেকে নষ্ট হচ্ছে, যন্ত্রপাতির ব্যবহার নেই। বিশেষ করে আমাদের করোনাকালীন সময়ে আমরা দেখেছি এখানে 10 বেডের আইসিইউ ইউনিট চালু করা হয়েছিল, যে ইউনিটটি এখন একেবারে ওই পুরো ইউনিটটি তালাবদ্ধ করে রাখা হয়েছে। এর প্রধানতম কারণ হচ্ছে দক্ষ জনবল নেই, বিশেষ করে দক্ষ সেবিকা এবং সেখানকার প্রয়োজনীয় যে চিকিৎসক থাকার কথা তেমন কোনো চিকিৎসক এখানে না থাকার কারণেই মূলত 10 বেডের যে ইউনিটটি, এই ইউনিটটি পুরো বন্ধ করে রাখা হয়েছে। এখানে এই ইউনিটটি তালাবদ্ধ থাকে, যে কারণে তালাবদ্ধ এই ইউনিটের ভেতরে যে 10টি বেড আছে এবং আইসিইউ সাপোর্ট পাওয়ার মতো যে সুযোগ সুবিধা আছে সেগুলো একেবারেই ব্যবহার না হওয়ার কারণে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। যদিও কর্তৃপক্ষ বলছেন যে তারা মাঝে মধ্যে ওই কক্ষটি খুলে রাখেন এবং সেখানে যন্ত্রপাতি চালু করে আবার বন্ধ করে দেন, কিন্তু এইভাবে যন্ত্রপাতি টিকিয়ে রাখা কঠিন ব্যাপার বলে মনে করছেন এখানকার মানুষ। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গা হাসপাতালগুলোতে যে ব্যবস্থা, এই ব্যবস্থার কারণে মানুষ সুচিকিৎসা পাচ্ছে না।
মানিক, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার নীলফামারীর পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, নীলফামারীর হাসপাতালগুলোতে কি পরিমাণ জনবল সংকট রয়েছে, কর্তৃপক্ষ কি বলছে? আসলে সারা দেশের মতো নীলফামারীতেও হাসপাতালগুলোতে জনবলের প্রচন্ড সংকট রয়েছে। আর এই নীলফামারী সদর হাসপাতালে 2019 সালে 30 কোটি 60 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল একটি নতুন 6 তলা ভবন। নির্মাণ কাজ শেষে কর্তৃপক্ষকে হস্তান্তর করার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পুরোপুরিভাবে চালু করা হয়নি হাসপাতালটি। আর এতে দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার কারণে বিভিন্ন জায়গায় হাসপাতালের দরজা জানালা ভেঙে পড়েছে, বিভিন্ন জায়গায় উঠে গেছে হাসপাতাল ভবনটির টাইলস, এবং সবচেয়ে দুঃখজনক যে কথাটি সেটি হলো হাসপাতালের অপারেশন থিয়েটারে অবহেলায় আর অযত্নে পড়ে আছে কোটি কোটি টাকার সরঞ্জামগুলো। একদিকে 6 তলা একটি ভবন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, অন্যদিকে পুরাতন ভবনেই রোগীগুলো এই প্রচন্ড শীতের মধ্যে মেঝেতে কষ্ট পাচ্ছে। তারা বলছে যে দ্রুত যদি এই ভবনটি চালু করা হয় তাহলে তাদের এই কষ্টটা লাঘব হবে। নীলফামারী সদর হাসপাতাল 250 শয্যার একটি হাসপাতাল হলেও প্রতিদিন এখানে 400 থেকে 500 রোগী ভর্তি থাকে। তো এখানে আমরা যখন এই বিষয়টা নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, আমি জানতে চেয়েছিলাম নীলফামারী জেলা সিভিল সার্জন এবং এই সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে। তারা আমাকে বলেছে যে 2019 সালে যখন হাসপাতালটি হস্তান্তর করা হয় তারপরেই দেশে করোনা দেখা দেয়, এবং তখন এই নতুন ভবনটিকে করোনা ইউনিট হিসেবে চালু করা হয়েছিল, এবং পরবর্তীতে যখন করোনা চলে যায় তখন প্রচন্ড জনবল সংকট এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকার কারণে তারা এই ভবনটি চালু করতে পারেনি। এবং এখন পর্যন্ত স্বাস্থ্য বিভাগকে বারবার জানানোর পরেও লোকবলের সংকট এবং প্রয়োজনীয় অর্থ না পাওয়ার কারণে তারা এখনো এই হাসপাতালটি পরিপূর্ণভাবে, এই যে নতুন ভবনটি পরিপূর্ণভাবে চালু করতে পারেনি। তবে তারা আশ্বাস দিচ্ছে যে খুব দ্রুত এই নতুন ভবনের পুরোপুরি কার্যক্রম চালু করবেন বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছে, এবং নতুন ভবনের কার্যক্রম চালু করা গেলেই রোগীদেরকে আর মেঝেতে কষ্ট পেতে হবে না, এমনটাই তারা প্রত্যাশা ব্যক্ত করছেন। তো নীলফামারী সদর হাসপাতালের যে একটি 6 তলা ভবন দীর্ঘ সময় ধরে অব্যবহৃত অবস্থায় পড়েছিল, এই ব্যাপারটা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। চুয়াডাঙ্গা এবং নীলফামারী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কৃষি আবহাওয়া তথ্য প্রকল্প থেকে কোনো সুফলই পাচ্ছেন না কিশোরগঞ্জের প্রান্তিক কৃষকেরা। কৃষিভিত্তিক আবহাওয়ার নানা তথ্য বোর্ডে হালনাগাদ করার কথা থাকলেও অযত্নে পড়ে থেকে নষ্ট হয়ে গেছে এর যন্ত্রপাতি। এ বিষয়ে জানতে চাইলে যন্ত্রপাতি চুরি যাওয়া সহ নানা অজুহাত দেখান কৃষি কর্মকর্তারা। কিশোরগঞ্জের করিমগঞ্জের গোজাদিয়া ইউনিয়ন পরিষদ ভবনের দোতলার সিঁড়ির পাশের দেয়ালে লাগানো কৃষি আবহাওয়া পূর্বাভাসের বোর্ড খুলতেই দেখা যায় এর ভেতর পাখির বাসা। ওই ভবনের ছাদেই এই বোর্ড সংশ্লিষ্ট স্বয়ংক্রিয় রেইন গজ মিটার ও সৌর প্যানেল থাকার কথা থাকলেও দেখা মেলেনি এর কোনোটিরই। কৃষি আবহাওয়ার তথ্য বোর্ড থেকে বৃষ্টিপাতের পরিমাণ, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, ঝড়ের পূর্বাভাস সহ 10টি আগাম তথ্য নিয়মিত জানার কথা ছিল প্রান্তিক কৃষকদের। জেলার 108টি ইউনিয়নে কৃষি আবহাওয়া তথ্য বোর্ডের সবগুলোই অকেজো। এমনকি এখানকার অনেক কৃষকই জানেন না যে এমন কোনো প্রকল্প চালু রয়েছে। কোন দিন কি হবো না আমরা আবহাওয়ার সম্বন্ধে বুঝলাম, আমরা এই সম্বন্ধে কিছু জানি না। এই বোর্ড তো আমরা কোনো দিন কেউ জানাইছে না, কৃষি অফিসও জানাইছে না। এছাড়াও আবহাওয়া বিষয়ক তথ্য পেতে জেলার সব উপসহকারী কৃষি কর্মকর্তাদের ইন্টারনেট সংযোগ সহ একটি করে ট্যাব সরবরাহ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে যন্ত্রপাতি চুরি হওয়া সহ নানা অজুহাত তুলে ধরেন দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তারা। ট্যাবের সাথে যন্ত্রের যে সংযোগটা, এটাও আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা অনেক ক্ষেত্রেই ট্রেন্ড আপ না হওয়ার কারণে সংযোগ ঘটাইতে পারে না। রেন গেজ মিটার অনেক আগেই প্রকল্প থেকে আসছিল, এটা ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছিল। তারপর এটা হঠাৎ করে একদিন চুরি হয়ে যায়। অচল আবহাওয়া তথ্য বোর্ড সচল করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। এবং সরকারি সম্পদ চুরি হয়ে গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিয়ে সেটি মামলার আওতায় আনার কথা। আমি উপজেলা পর্যায় থেকে উপজেলা কৃষি অফিসাররা কী ব্যবস্থা নিয়েছে সেটি খোঁজ নিয়ে পরে আপনাদেরকে অবহিত করতে পারব। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের জন্য কিশোরগঞ্জের 108টি ইউনিয়নে বরাদ্দ দেওয়া হয় 6 কোটি টাকার বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।